ন্যায় বিচার পার্টি, যে দলের সামগ্রিকভাবে রাজনৈতিক ক্ষমতায়ন। এবং এই ভারতীয় ন্যায় বিচার পার্টির মূল স্লোগান ছিল, যারা আছে সংখ্যায় যেমন, সবকিছুতে ভাগ তাদের তেমন। এবং আমরা সেই গত 18ই অক্টোবর মৌলালী যুব কেন্দ্রের যে কনভেনশন, সেই কনভেনশনে আমরা ঘোষণা দিয়েছিলাম, যেটা আমাদের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য, যেটা গত স্বাধীনতার 68 বছর ধরে যেটা হয়নি, হয়ে ওঠেনি এই পশ্চিমবঙ্গে, যে একজন দলিতের মধ্য থেকে একজন মুখ্যমন্ত্রী আমরা চাই। আমরা চাই সংখ্যালঘু মুসলিম সমাজের মধ্য দিয়ে একজন হোক উপমুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তর সহ। এবং আমরা দাবি করেছিলাম যে আমরা আদিবাসী সমাজের পক্ষ থেকে একজনকে অর্থমন্ত্রী করা হোক। কারণ আমরা বিগত 68 বছরের স্বাধীনতার সময় থেকে দেখে আসছি, স্বাধীনতার পর থেকে, যে দলিত, সংখ্যালঘু মুসলিম সমাজের বা আদিবাসী সমাজের মানুষ বা যারা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য দিয়ে মন্ত্রী হয়েছিলেন, তারা হয় পশুপালন মন্ত্রী, না হলে শেখ প্রতিমন্ত্রী, না হলে বন মন্ত্রী, না হলে একেবারে কম গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হয়ে এসেছে। এবং সমস্ত উচ্চবর্গীয় মানব সমাজ, যারা এই বাংলার মাত্র 6 থেকে 8%, তারা মুখ্যমন্ত্রী সহ সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক তারা দখল করে এসেছে। এই যে খাড়া সমাজ ব্যবস্থা, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে একই চিত্র, যে মাত্র 8 থেকে 10 ভাগ মানুষ, তারা ভারত সাম্রাজ্যের এই বাংলার প্রায় 90 ভাগ সম্পত্তি তারা কবজা করে বসে আছে। অন্যদিকে 90 ভাগ থেকে 94 ভাগ মানুষ, তারা মাত্র 10% সম্পত্তি পেয়ে তারা কঠিন কষ্টে দিন যাপন করছে। এটা চলতে পারে না। এটা আমাদের প্রিয় জন্মভূমি ভারতবর্ষের জন্য যথাযথ বা কাঙ্ক্ষিত নয়। এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে, এই যে সামাজিক বিন্যাসটাকে পরিবর্তনের জন্য নতুন রাজনৈতিক দল ভারতীয় ন্যায় বিচার পার্টি তৈরি হয়েছিল। এবং আপনারা জানেন যে এই দলের প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন আব্দুল রেজ্জাক মোল্লা, সেই কনভেনশনের মধ্য দিয়ে। কিন্তু আমরা জানি যে গত 4 মাস, শেষ 4 মাস, গত সেপ্টেম্বর মাস থেকে এই আব্দুল রাজ্জাক মোল্লা আমাদের সভাপতি থাকা সত্ত্বেও তিনি দলের সঙ্গে দূরত্ব তৈরি করেন এবং দলের সঙ্গে কোনো আলোচনা, কোনো পরামর্শ ছাড়াই, কোনো সিদ্ধান্ত ছাড়াই তিনি কখনো তৃণমূল কংগ্রেসের সঙ্গে, কখনো বিজেপির সঙ্গে, কখনো বিধানসভায় গিয়ে সূর্যকান্ত মিশ্রের সঙ্গে, কখনো বিধান ভবনে গিয়ে কংগ্রেস প্রদেশ সভাপতি অজিত চৌধুরীর সঙ্গে তিনি গোপন বৈঠকে মিলিত হচ্ছেন। কখনো বা একাধিকবার মুকুল রায়ের সঙ্গে তিনি গোপন বৈঠক করছেন। কেন করছেন, কি জন্য করছেন, এ সমস্ত আমাদের যারা দায়িত্বশীল, আমাদের মধ্যে রয়েছে বিমল চন্দ্র মন্ডল মহাশয়, ভারতীয় ন্যায় বিচার পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন, ভারতীয় ন্যায় বিচার পার্টির সহসভাপতি অলোক হাজরা মহাশয়, আমার বাদিকে রয়েছে ভারতীয় ন্যায় বিচার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দিলীপ টিকেদার মহাশয়, এবং ভারতীয় ন্যায় বিচার পার্টির আর এক কেন্দ্রীয় কমিটির সদস্য আমাদের বিশ্বজিৎ সিকদার, তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা এই সমস্ত দায়িত্বশীলরা একাধিকবার রাজ্জাক মোল্লার বাড়িতে যাই, রাজ্জাক মোল্লার সঙ্গে দেখা করি এবং জানতে চাই আপনি কি চাইছেন, আপনি কি করতে চাইছেন, কেন এদের সঙ্গে বৈঠক করছেন। এটা তো আপনি করতে পারেন না, দলের এটা নীতি এবং শৃঙ্খলার এটা পরিপন্থী। তখন তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অজুহাত দেখিয়েছেন, বিভিন্ন রকম গল্প আখ্যান তিনি খাড়া করেছেন এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই ভারতীয় ন্যায় বিচার পার্টি বাদ দিয়ে তিনি নতুন একটি দল ন্যায় বিচার পার্টি, ভারতীয় ন্যায় বিচার পার্টি বাদ দিয়ে শুধু ন্যায় বিচার পার্টি নামে একটি নতুন দল তিনি তৈরি করতে সচেষ্ট হয়েছে, বাবা আর ছেলে মিলে। কারণ ভারতীয় ন্যায় বিচার পার্টিতে যারা আছে তারা সবাই এক কাট্টা একযোগে এই ভারতীয় ন্যায় বিচার পার্টি করছে এবং তারা করতে ইচ্ছুক, করতে রাজি। কিন্তু রাজ্জাক মোল্লার সঙ্গে
কমিটির বা রাজ্য পর্যায়ে কাউকে না পেয়ে বাবা আর ছেলে অর্থাৎ তার ছোট ছেলে মুস্তাক আহমেদ এবং আব্দুল রাজ্জাক মোল্লা মিলে একটি নতুন দল তৈরি করেছে। তার হ্যান্ডবিল, যেখান থেকে রাজ্জাক মোল্লার একটা অফিস আছে 26 কর্নেল বিশ্বাস রোড, যেটা আদমের অফিস বলে তিনি চালান। যদি এই আদমের কার্যকলাপ সম্পর্কে আমরা ঠিক আমাদের স্বচ্ছ ধারণা নেই, সেখানে থেকে আমরা রাজ্জাক মোল্লার সঙ্গে দেখা করতে গিয়ে দেখলাম বেশ কয়েক হাজার লিটার সেখানে জমা হয়ে রয়েছে। সেখান থেকে আমরা কিছু লিটারও তুলে নিয়ে আসি, যদিও তাদের আপত্তি ছিল কেন লিটার দিচ্ছে। আমরা বললাম যে আপনারা তো মানুষের মধ্যে বিধি করার জন্য নিয়েছেন, আমরা বিধি করবো মানুষের মধ্যে। তা সেই ভারতীয় ন্যায় বিচার পার্টি ছেড়ে নতুন পার্টি ন্যায় বিচার পার্টি অর্থাৎ ভারতীয় শব্দটা বাদ দিয়ে নতুন দল তৈরি তিনি প্রচেষ্টা চালিয়েছেন। এবং সর্বোপরি আমাদের যে ভারতীয় ন্যায় বিচার পার্টি 18 অক্টোবর আনুষ্ঠানিক আত্মবিকাশের পর থেকে গত 4 ডিসেম্বর 2014 সালে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে রেজিস্ট্রেশনের জন্য পাঠাই। সেই রেজিস্ট্রেশনের জন্য ফাইনাল হিয়ারিং এর ডেট এই গত 5 জানুয়ারি 2016 নির্ধারিত হয় ইলেকশন কমিশনের পক্ষ থেকে। যেহেতু রাজ্জাক মোল্লা সাহেব আমাদের দলের প্রেসিডেন্ট ছিলেন, সেই চিঠি আমাদের রাজ্জাক মোল্লা সাহেবের ঠিকানায় রাজ্জাক মোল্লা সাহেবের কাছে আসে। কিন্তু তিনি যে আমাদের সঙ্গে থেকে দূরত্ব তৈরি করে অন্যভাবে ভাবনা চিন্তা করা শুরু করেছেন, সেই কারণে আমরা তার কাছে যাই এবং তার কাছে অনুরোধ করি, যেহেতু আপনি অ্যাক্টিভ নন, সক্রিয় নন, আপনি আমাদের চিঠির কপিটা দিন। আমরা ইলেকশন কমিশনের কাছে গিয়ে আমরা এই মর্মে রেজিস্ট্রেশনের জন্য আমরা চূড়ান্ত শুনানি সেখানে আমরা হাজির হতে চাই। কিন্তু সমর্থক এবং সদস্যবৃন্দ এবং আমার সহকর্মী, ভারতের ন্যায় বিচার পার্টির উদ্দেশ্য, আদর্শ আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আনিসুর রহমান আপনাদের সামনে ব্যাখ্যা করেছেন এবং যথাযথভাবে ব্যাখ্যা করেছেন। আমি শুধু এই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। রাজ্জাক সাহেব প্রায় বছর দেড়েক আগে সিপিএম পার্টি থেকে বহিষ্কৃত হয়ে আমাদের কাছে আসে, একটা মিটিং ডাকে। সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। আমাদের কেন্দ্রীয় কমিটির যারা ভারতীয় ন্যায় বিচার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বর্তমানে আছেন, তাদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন। সবাইকে উনি বললেন, উনি 45 বছর থেকে এমএলএ আছেন, 45 বছর একটা দলের গোলামি করেছি, দাবিদারি করেছি, 28 বছর ক্যাবিনেট মিনিস্টার থেকে মানুষের জন্য কিছু করতে পারি, শুধু গোলামি করেছি, দাবিদারি করেছি। ওনার এলাকার কথা উল্লেখ করেছেন ভাঙড়ের মানুষের জন্য কিছু করতে পারেনি, উল্টো দাউদি ভাঙড় বিভিন্ন এলাকাতে বিভিন্ন সময় নির্বাচনে মানুষ খুন হয়েছে, তার নেতৃত্ব রাজ্জাক সাহেবকে সিপিএম হয়ে দিতে হয়েছে। বহু বাড়িতে গরুর ঘর, কুড়ের ঘর রাজ্জাক সাহেবের নেতৃত্বে মানুষ পুড়িয়েছে, তার নির্দেশ ছিল সিপিএম পার্টি। সেই দাবিদারি, সেই গোলামি, সেই নির্দেশ মাথায় নিয়ে উনি দুঃখ করেছেন আমাদের কাছে। 45 বছর এই গোলামি করেছি এবং অন্যায়, অত্যাচার, অবিচার বিপক্ষে দাঁড়াতে পারেনি। অবিচার, অন্যায়, নির্মম, নিষ্ঠুর কার্যকলাপ হয়েছে, তার সাথে উনি অংশীদার ছিলেন। বন্ধুগণ, উনি দুঃখ করে বলেছিলেন, যথেষ্ট হয়েছে। শেষ বয়সে 72 বছর বয়সে আমি আপনাদের কাছে এসেছি। আমার আপামর জনসাধারণ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ
সিঙ্গাপুর থেকে বিদেশ থেকে টাকা, আমাদের দেশের টাকা বিদেশে পাঠিয়ে ওয়ার্ড করে নিয়ে আসে, তাকে আমাদের সংগঠনের মাথার উপরে কারো কাছে জিজ্ঞাসা না করে, কোনো রেজুলেশন না নিয়ে, কোনো সিদ্ধান্ত দলীয়ভাবে না নিয়ে তাকে সহসভাপতি হিসাবে বসিয়ে দেওয়া হয়। তারপর নিয়ে আসে আসিফ খানকে। আমাদের প্রচন্ড আপত্তি ছিল আসিফ খান সম্বন্ধে, এবং আসিফ খান ওখানে এসে বলে 294 টাকা কেন্দ্রে প্রার্থী দিতে হবে, প্রতি প্রার্থীর জন্য 100 কোটি টাকা বাজেট, টোটাল বাজেট তৈরি হয় 300 কোটি, 1 কোটি টাকা করে প্রতি প্রার্থীর জন্য টোটাল বাজেট তৈরি হয় 300 কোটি। এই 300 কোটির মধ্যে রেজ্জাক সাহেবের ছেলে মুস্তাক আহমেদ এবং ওই এমএল তেজির ছেলে 22 কোটি টাকার প্রপোজাল দেয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পার্টির ফি বৃদ্ধি করা হবে, পার্টির প্রচার চালানো হবে। আমরা বললাম রেজ্জাক সাহেবকে, রেজ্জাক সাহেব কোন নেতার ছেলে, কোন নেতার আত্মীয় দলীয় টাকা পয়সা সম্বন্ধে কাজ করতে পারবে না। আমরা পার্টির সকলে মিলে সিদ্ধান্ত নিব টাকা পয়সা যা খরচা। আমরা গতকাল আমরা আলোচনা করেছি এবং ইতিপূর্বেও আমাদের আলোচনা হয়েছিল, অনেক আগেও এই কামিং যে অ্যাসেম্বলি ইলেকশন উপলক্ষে আমাদের সেই আলোচনাও আগেই হয়েছিল। অবশ্যই আমরা প্রার্থী দেবো গণতন্ত্রের পক্ষে, বৃহত্তর জোট যদি আমরা শরিক না হতে পারি গণতন্ত্র। কাউকে শোকআউট নোটিশ না দেওয়ার আগেই ওকে বহিষ্কার করে আপনাদের আইনে আছে। হ্যাঁ, ঠিক আমাদের ভারতীয় ন্যায় বিচার পার্টিতে আছে, যেমন আছে সিপিএম পার্টিতেও যদি এমন কোন অফেন্স